দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। ডাকাতির অর্থে মাছের ঘের ও বিলাসবহুল বাড়ি, অবশেষে হত্যা মামলায় গ্রেপ্তার বরগুনার আকন। প্রস্তাবিত বাজেট দুর্নীতিবাজদের লাইসেন্স দেওয়ার আয়োজন, নাগরিক প্ল্যাটফর্মের ব্রিফিংয়ে অভিমত। নয়াদিল্লিতে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মতবিনিময়, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়। দিনে পরিচয় দিনমজুর, রাতে ডাকাত সর্দার। এভাবেই নিজের জেলা বরগুনায় গড়ে তুলেছেন মাছের ঘের এবং কোটি টাকার বাড়ি। রাজধানীর গাবতলীর ডাকাত সর্দার মুজিবুর রহমান আকনকে ৬ বছর আগে নিজের দলের সদস্যকেই হত্যার ঘটনায় গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পিবিআই। বরগুনায় ২০ থেকে ২৫ বিঘা জায়গা জুড়ে মাছের ঘের, তার পাড় ঘেঁষা নির্মাণাধীন পাকা ইমারতের কাজ চলমান। এসবই মুজিবুর আকন টেক্কার। গ্রামে পরিচয়, বড় ব্যবসায়ী হিসেবে আছে দুটি ট্রলারও। এখন কি ঢাকা যে ব্যবসা বাণিজ্য করে, বালুর ব্যবসা করে না জাহাজের ব্যবসা করে, জাহাজ আছে বলে বেমালা। এখন বাড়ি ওই বিল্ডিং করে, সেবার টাকা পয়সার মালিক হয়ে গেছে বেমালা। এখন আগে তো গার্লফ্রেন্ড না কিছু দুই ভাই। তবে ভিন্ন পরিচয় উঠে আসে তার দলে শ্রমিক হিসাবে কাজ করা আজাহারের হত্যা মামলা তদন্ত করতে গিয়ে। ২০১৮ সালে তুরাগ নদীতে আজাহারের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর থেকেই হত্যার কারণ অনুসন্ধান করতে থাকে পিবিআই। ঘটনার ৬ বছর পর মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তার সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একটি পর্যায়ে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাপাতি দিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যা করবার পরে তার লাশ গুম করবার জন্য ওই তুরাগ নদীতেই তার লাশ ডেড বডি ফেলে দেওয়া হয়। পুলিশ বলছে ৯টি মামলার আসামি আকন্দ মিরপুর, গাবতলী ও তুরাগ এলাকায় ডাকাত দলের সর্দার। পুলিশের কাছে গা ঢাকা দিতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করতেন তিনি। মুজিবুর আকন উনি দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী থাকেন মিরপুরে, দ্বিতীয় স্ত্রী নিয়ে উনি থাকতেন গাজীপুরে। এবং মিরপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটিয়ে উনি সবসময় গাজীপুরে যেয়ে হাইড আউট করতেন। ৬ বছর আগের আজাহার হত্যা মামলায় আকন্দের আরেক সহযোগী রুহুল আমিন লেদুকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলছে বাকিদের গ্রেপ্তারে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক এবং দুর্নীতিবাজদের লাইসেন্স দেওয়ার বাজেট বলে আখ্যা দিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের বক্তারা। সোমবার ব্রিফিংয়ে সংগঠনটি জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি থেকে উত্তরণ এবং অর্থনৈতিক সংকট কাটানোর কোনো দিক নির্দেশনা এই বাজেটে নেই। ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অসুবিধাগ্রস্ত মানুষ কি পেল শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এতে বক্তারা জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ও তা থেকে উপকূলীয় মানুষের উত্তরণের পথরেখা নেই বাজেটে। প্রাধিকারের কথা বলছি, যেটা এইবারের বাজেট। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ বিভিন্ন সংকট গভীরতর হলেও তা কমাতে সুস্পষ্ট নির্দেশনা নেই। হুন্ডি এবং অর্থ পাচার কমানোর কোনো নির্দেশনাও নেই প্রস্তাবিত বাজেটে। প্রবলেমগুলো হচ্ছে এর বেশিরভাগ সূত্র, আপনি যদি ফিশ বোন অ্যানালিসিস করেন, আপনি গিয়ে দেখবেন পলিটিক্যাল ইন্ডালজেন্স অথবা পলিটিক্যাল সাইলেন্স। সুতরাং সেইটা ঠিক না করে এই ব্যাংকিং গভর্নেন্স ঠিক করা যাবে না। ব্রিফিংয়ে প্রস্তাবিত বাজেটকে দুর্নীতি সহায়ক আখ্যা দিয়ে জানানো হয়, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সার্বজনীন সংবিধান বিরোধী বাজেট পেশ করা হয়েছে। বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না। এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে। এটা তো হতে পারে না যে আপনি কিভাবে, কালকে তো আমি আসলেই তো এটা একটা বেনজির বাজেট। টিআইবি বলছে, প্রস্তাবিত বাজেট উচ্চবিলাসী ও দুর্নীতিবাজদের লাইসেন্স দেওয়ার বাজেট। এমন একটা বাজেট যেটা জবাবদিহিহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট। স্মল বিজনেসের জন্য হস্টাইল বাজেট এবং নট লিস্ট সরকারের যে ক্ষমতাসীন সরকারের যে নির্বাচনী অঙ্গীকার, তার সাথে সাংঘর্ষিক বাজেট। শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় বাজেটের বরাদ্দ খুবই অপর্যাপ্ত বলে মনে করেন তারা। আতিয়া নোমর অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। রবিবার নয়াদিল্লিতে একান্ত বৈঠকে দুই প্রধানমন্ত্রী এই প্রত্যাশা ব্যক্ত করেছেন। সোমবার দিনভর ব্যস্ত সময় কাটিয়ে সন্ধ্যায় ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। রবিবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আয়োজিত শপথ অনুষ্ঠানে বিশ্বের আরও কয়েকজন সরকার প্রধানের সঙ্গে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় দুই নেতা আশা প্রকাশ করেন বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে। আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। ভবিষ্যতে আমাদের এই সম্পর্ককে আরও বিস্তৃত এবং গভীরতর করার ক্ষেত্রে আমরা দুই দেশ কাজ করব। সোমবার সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের স্বার্থে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ প্রত্যাশা করেন বাংলাদেশের সরকার প্রধান। বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর প্রধানমন্ত্রীর হোটেলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেন ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের 3 নেতা সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে তাদের সৌজন্য বিনিময় করার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ব্যস্ত কর্মসূচি শেষে সোমবার বিকালে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:15টার দিকে ঢাকায় পৌঁছন তিনি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভায় তিনি এই আশাবাদ জানিয়েছেন। ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষ কিন্তু 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। ভারতের নতুন মন্ত্রীদের শপথের পর আলোচনায় কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব, নারী মন্ত্রী কতজন, কে কে হারালেন মন্ত্রীর পদ, এমন নানা প্রশ্নের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের প্রধান 4 মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনেন নাই নরেন্দ্র মোদী। ভারতের সদ্য শপথ নেওয়া মন্ত্রিসভায় এবার 30 জন পূর্ণমন্ত্রী। প্রতিমন্ত্রী রয়েছেন 36 আর দপ্তরবিহীন প্রতিমন্ত্রী 5 জন। তৃতীয় ধাপে দায়িত্ব নিয়ে মন্ত্রণালয় বন্টনে তেমন কোনো চমক দেখাননি নরেন্দ্র মোদী। নানা সমালোচনার পরও স্বরাষ্ট্রে অমিত শাহ, পররাষ্ট্রে এস জয়শঙ্কর, প্রতিরক্ষায় রাজনাথ সিং এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে নির্মলা সীতারমণকে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হয়েছেন। সড়ক পরিবহনে রাখা হয়েছে নীতিন গডকরিকেই। মোদীর আগের মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব সামলানো অশ্বিনী বৈষ্ণব এ দফায় একই পদ সামলাবেন। বাড়তি দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। আর বাংলার সংসদ সদস্য সুকান্ত মজুমদার পেয়েছেন শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। 36 বছর বয়সী রামমোহন নাইডু পেয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব। এই টিডিপি সংসদ সদস্য ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ মন্ত্রী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব এবার অন্নপূর্ণা দেবীর কাঁধে। আর শিক্ষা মন্ত্রণালয়ে দেয়া হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব দেয়া হয়েছে বিহারের দলিত নেতা রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগকে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে থাকছে পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগ এবং কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রণালয়। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। জাতীয় পরিচয়পত্রের মতো নির্বাচন কমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হলে সিইসির পদ থেকে পদত্যাগ করবেন কাজী হাবিবুল আউয়াল। সোমবার RFED টকে তিনি একথা জানিয়ে বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বঙ্গবন্ধুর খুনি মোসলেউদ্দিনের স্বজনদের NID জালিয়াতি খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ইসিবির সাংবাদিকদের সংগঠন RFED টকে আসেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। সূচনা বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সহিংসতা কম হওয়ায় চতুর্থ ধাপে উপজেলার ভোটকে ভালো বলে আখ্যা দেন তিনি। সহিংসতার মাত্রা অনেকটা নেমে এসেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক সেনাপ্রধানের স্বজনদের NIT জালিয়াতির বিষয়ে কথা বলেন সিইসি। কিন্তু এখনো যে কত লোক কত বেআইনিভাবে করে আছে আমরা তো সেটা জানি না, যেটা আমাদেরকে জানানো হবে। যেমন আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি, বঙ্গবন্ধুর মোসলেউদ্দিনের ছেলেরা করেছে, হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন, এগুলো আসছে। কিন্তু একটা জিনিসে যদি 99.9% লোক এটা সুবিধা পেয়ে থাকে, 1% লোক এর অপব্যবহার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সিস্টেমটাকে বর্জন করতে পারবো না। NIT সেবা কমিশন থেকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে নিজের মত তুলে ধরেন সিইসি। NIT যদি চলে যায় সেটা নিয়ে আমাদের কোনো, চলে গেলে অবশ্যই চলে যাবে, আইন হয়েছে, এটা রাষ্ট্রের ব্যাপার, সংসদের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু যদি কালকে আইন করে বলা হয় নির্বাচনের দায়িত্বটা হোম মিনিস্ট্রিতে চলে যাবে, তাহলে পরশুই আমি পদত্যাগ করব। কারণ নির্বাচনের দায়িত্ব যদি সংসদ আইন করেও বলে না এখন থেকে নির্বাচনের দায়িত্বটা পালন করবে হোম মিনিস্ট্রি, সেটা তো আমি মানব না। ভারতের গণতন্ত্রের প্রশংসা করে দেশের গণতন্ত্রকে অপরিপক্ক বলেন প্রধান নির্বাচন কমিশনার। এর জন্য রাজনৈতিক বিভাজনকে দায়ী করেন তিনি। রাজনীতিতে বিতর্ক বৈরিতা থাকতে পারে, তবে কতিপয় মৌলিক প্রশ্নে সমঝোতার মাধ্যমে মতৈক্য প্রয়োজন। সে লক্ষ্যে সংলাপ প্রয়োজন। জাতীয় নির্বাচনের পর 5 মাস গড়িয়ে গেছে, বিরোধের জমাট বরফ এখনও গলতে শুরু করেনি আমার ব্যক্তিগত অভিমতে। ভারতকে আমরা ম্যাচিওর ডেমোক্রেসি বলতে পারি, বাংলাদেশ ডেমোক্রেসিকে কোনোভাবেই এখনও ম্যাচিওর ডেমোক্রেসি বলা যাবে না, এটা নিউ ডেমোক্রেসি। ইলেকট্রনিক ভোটিং মেশিন EVM এর পক্ষে জোর দিয়ে সিইসি জানান গণতন্ত্রকে এগিয়ে নিতে এই যন্ত্রের ব্যবহার সাহায্য করবে। EVM এর উপর আস্থাটা আমার বিশ্বাস ধীরে ধীরে আসবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি জানান, আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান মিললে এই সংক্রান্ত আরও অনেক তথ্য প্রকাশ করা হবে। গত 12 মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজিম। 22 মে কলকাতা পুলিশ জানায় আজিম খুন হয়েছেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও জানান আজিমকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। আমরা তো এখনো বলছি আমরা সত্যের কাছাকাছি এসে গিয়েছি। আমরা ডেড বডিটা সুনিশ্চিত হলেই আমরা আপনাদের কাছে অনেক কিছুই প্রকাশ করতে পারবো। DNA টেস্ট শেষ হলেই আমরা বলতে পারবো যে এই মাংস খণ্ড তার মৃত্যুর জনিত কারণে হয়েছে কিনা। এটি আমাদের DNA আগে আমরা কিছু বলতে পারছি না। প্রথমবারের মতো আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে চিত্র ধারণ করলেন গণমাধ্যমের কর্মীরা। এজলাস কক্ষ আধুনিকায়নের পর উদ্বোধনী অধিবেশনে এই সুযোগ পান তারা। বিচারক ও আইনজীবীদের কাজের সুবিধার্থে নিম্ন আদালতগুলোর আধুনিকায়ন প্রয়োজন বলে মনে করেন প্রধান বিচারপতি। এটি কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয়, এটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস বা বিচারকক্ষ। বিধি অনুযায়ী আদালত কক্ষের কার্যক্রম সরাসরি সম্প্রচার তো দূরের কথা, কোনো ধরনের ভিডিও ধারণ কিংবা ছবি তোলাই দণ্ডনীয় অপরাধ। তবে প্রধান বিচারপতির এজলাস কক্ষে সংস্কারের পর আবার বিচার কাজ শুরুর আগে আয়োজন করা হয় বিশেষ অধিবেশনের। তাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ পায় গণমাধ্যম। সোমবার বিকাল 4টার পরপরই এজলাসে আসেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতিরাও। আজ বাংলাদেশের শীর্ষ আদালত তথা প্রধান বিচারপতির এজলাসটা মাত্রায় সুসজ্জিত হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি এই আয়োজন নতুন দিনের সূচনা মাত্র। এর মধ্য দিয়ে বাংলাদেশের অধস্তন আদালতগুলোর ভৌত কাঠামো উন্নয়ন নতুন করে প্রাণ পাবে আশা করি। ইতিহাসের সাক্ষী হতে পেরে আনন্দিত আইনজীবী ও সাংবাদিকরা। সাংবাদিক হিসেবে যেই কক্ষে একা আসতাম সেই কক্ষে সহকর্মী ক্যামেরা পার্সনকে নিয়ে আসার জন্য ভীষণ ভালো লাগছে। ঐতিহাসিক এবং অনন্য সাধারণ ঘটনা যে বিশেষ অধিবেশনের মাধ্যমে আমরা সকলে সাক্ষী হয়ে গেলাম। বাংলাদেশের প্রধান বিচারপতির এজলাস যেটা অবিস্মরণীয় থাকবে
এবং জাতির কাছে অত্যন্ত একটা আনন্দের এবং গর্বের একটা দিন। গত 21 মার্চ আপিল বিভাগে বিচার কাজ চলার সময় এক বিচারকের সামনে ছাদ থেকে পানি পড়ায় বিচার কাজ বন্ধ রেখে এজলাস থেকে নেমে গিয়েছিলেন বিচারপতিরা। এরপরই এজলাসের সংস্কার কাজ শুরু হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের তাড়াইলে বসতঘরের শীত কেটে 2.5 মাসের শিশু চুরির 12 ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ 2 জনকে আটক করা হয়েছে। নাজমিম ও সাজ্জাদ দম্পতির 2.5 মাস বয়সী শিশু জুনায়েদ রবিবার রাতে প্রতিদিনের মতো মা নাজমিন বসতঘরে 2 বাচ্চাকে নিয়ে ঘুমান। ভোররাতে নবজাতক শিশুর কোনো সাড়া শব্দ না পেয়ে জেগে দেখেন জুনায়েদ বিছানায় নেই। তারপর অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। তবে পুলিশ 12 ঘন্টার মধ্যে শিশু জুনায়েদকে উদ্ধার করে এবং এই ঘটনায় এক নারীসহ 2 জনকে আটক করে। হারানো সন্তানকে ফিরে খুশি হয়েছে পরিবারের সদস্যরা। ভারী বৃষ্টিপাতে সিলেটে ভূমিধসে নিখোঁজ শিশুসহ একই পরিবার 3 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়রা জানিয়েছেন সোমবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় শহরে। এতে নগরীর 35 নম্বর ওয়ার্ডের চামিলিবাগে ঢিলা ধসে পড়ে 2 ভাইয়ের পরিবারের বসতঘরের উপর। এতে মাটিচাপা পড়ে শিশুসহ 2 পরিবারের 6 জন। তাৎক্ষণিকভাবেই আব্দুর রহিম পরিবারকে উদ্ধার করা গেলেও আব্দুল করিম ও তার স্ত্রী ও তার ছেলে মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। এক পর্যায়ে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে 3 জনের মরদেহ উদ্ধার করা যায়। জামালপুরে যমুনা নদীর পাড়ের 4 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত 10 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে 15টি বসতভিটা সহ অন্তত 100 একর ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে অসংখ্য স্থাপনা। স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই নদী ভাঙনের শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। জামালপুরে প্রতি বছরের মতো এবারও যমুনা গর্ভে এভাবেই বিলীন হচ্ছে নদী তীরবর্তী অসংখ্য পরিবারের শেষ সম্বলটুকু। যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাদারগঞ্জ উপজেলার পাকরুল ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে বসত ভিটা হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার ও গবাদি পশু নিয়ে দুর্বিষহ দিন পার করছেন ভুক্তভোগীরা। ধান ক্ষেত গেল, পাট ক্ষেত তাও জানাইছেন, বাড়িও তো থানা, বাড়িও জায়গা জামু কই গরু বাছুর ছাগল নিয়ে যা আর কোনো পথ নেই। অনেক জমি জমা সুলাঙ্গিরা ছিল গেছে গা। আজ বাড়ি ভাঙ্গা হলো, আবার কালকে ভাঙ্গা নাকবেছে, এরকম মানে অস্থিরত পড়ে গেছি। আর কোন জায়গায় যে আমরা ডান্ডামু বর্তমানে যে ভাঙনি আজকে একবারই ভাঙলাম, বোঝা যে এই বেলা আরেকবারই ভাঙ্গা নাকতেছে, এরকম অবস্থা হয়ে গেছে নদী খুব ভাঙন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান বাঁধ নির্মাণের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে। 15 মিটার অংশে নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। এর জন্য আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি। অনুমোদন হলে আমরা দ্রুতই দরপত্র আহ্বান করতে পারবো বলে আশা করি। দুর্যোগের পর কেবলমাত্র ত্রাণ নয়, নদী ভাঙন ঠেকাতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান যমুনা পাড়ের মানুষজন। দীপ্ত বার্তা কক্ষ। আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হয়েছে বিশেষ ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। সোমবার সন্ধ্যা 6টায় 1805 কেজি আম নিয়ে ছাড়ে ম্যাঙ্গো স্পেশাল এই ট্রেনটি। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় প্রতি কেজি আম পরিবহনে খরচ পড়বে 1 টাকা 40 পয়সা। রাজশাহী, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়া এবং ফরিদপুরের ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় পৌঁছবে আমের এই বিশেষ ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানিয়েছেন, এই ট্রেনে আম ছাড়াও শাকসবজি, ডিমসহ অন্যান্য কৃষি পণ্য পরিবহন করা যাবে। সোমবার উদ্বোধন করা হলেও আগামী 12 তারিখ থেকে 3 দিন ক্যাটেল স্পেশাল ট্রেন চলাচল করবে। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ডিগ্রি ঝুলিয়ে রেখেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। অনিচ্ছাকৃত ছুটিতে পাঠানো শিক্ষার্থীদের আগামী বছর 2025 সাল পর্যন্ত পর্যবেক্ষণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ততদিনে তাদের ডিগ্রি স্থগিত থাকবে বলেও জানায় শিক্ষার্থীরা। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের বিরোধিতা করে গত এপ্রিলে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন, যা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সহ আরও 30টি বেশি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
হাভার্ডে 24 এপ্রিল থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নেতৃত্ব দেয় হাভার্ড আউট অফ অকুপাইড প্যালেস্টাইন। ইরানে আগামী 28 জুনের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন 6 জন প্রার্থী। প্রার্থীরা হলেন পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা পৌর মোহাম্মদী, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসাইন গাজিজাদেহ হাশেমি এবং পার্লামেন্ট সদস্য মাসুদ পেশনকিয়ান। দেশের সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের প্রার্থিতার আবেদন করলেও তাকে মনোনয়ন দেয়নি ইরানের গার্ডিয়ান কাউন্সিল। মনোনীত 6 জনের মধ্যে মাসুদ পেশনকিয়ান ছাড়া বাকি সবাই রক্ষণশীল হিসেবে পরিচিত। এদিকে ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বুথ ফেরত জরিপে দেখা যায় ম্যাক্রো সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে। এরপরেই দেশটির পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা যায় নির্বাচনে ডানপন্থী মেরিন লেপেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি পেতে যাচ্ছে 32 ভাগ ভোট, আর ম্যাক্রোর রেনেসা পার্টি মাত্র 15 ভাগ ভোট পেতে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে 2 দফায় দেশটিতে ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোট 30 জুন আর দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন নির্ধারণ করা হয়েছে 7 জুলাই। বিশ্বকাপ ফুটবল বাছাই নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার রাত 10টায় লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। আই গ্রুপে 5 ম্যাচ শেষে ঝুলিত মাত্র 1 পয়েন্ট জামাল ভুঁইয়াদের। তাই লেবানিজদের বিপক্ষে এই ম্যাচ এখন শুধুই নিয়ম রক্ষার। বাংলাদেশ ও লেবানন ফিফা র্যাঙ্কিংয়ে 2 দলই রয়েছে 100-র উপরে। মাঠের পারফরমেন্সেও খুব একটা পার্থক্য নেই তাদের। 2026 বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের 1 পয়েন্ট পেয়েছে লাল সবুজরা, সেটা লেবাননের বিপক্ষেই। গত বছরের 21 নভেম্বর ঢাকায় 1-1 গোলে ড্র হয়েছিল ম্যাচটি। বড় চ্যালেঞ্জ আছে লেবানন, সো লাস্ট ফিউ ডেজ আমরা অ্যানালাইজ করছি। আমরা সবাই একটা বিশ্বাস আছে যে আমরা এই নেক্সট ম্যাচ আমরা 3 পয়েন্ট নিতে পারি। আই গ্রুপে 5 ম্যাচ শেষে জিকো মিতুল মারমারা হজম করেছে 16 গোল। লেবাননের জালে একবার বল জড়ানোয় গোল ব্যবধান দাঁড়িয়েছে 15। অন্যদিকে লেবানিজদের অবস্থা কিছুটা ভিন্ন। দ্য টাইগার্সের সমান 5 ম্যাচ খেলে তাদের ড্র 3টি। তাতে ঝুলিতে জমা পড়েছে 3 পয়েন্ট। বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিনের সঙ্গে 2 লেগে গোল শূন্য ড্র করেছে তারা। লেবাননের যুদ্ধ ও অন্যান্য রাজনৈতিক সমস্যার কারণে নিরপেক্ষ ভেন্যু হিসাবে কাতারকে ঠিক করেছে ফিফা। গত মার্চের উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবার লেবাননের বিপক্ষে ম্যাচ খেলবে কাতারে, তাও 2022 কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ভেন্যু খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। মধ্যপ্রাচ্যের দেশটিতে একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় অন্তত আরও 1টি পয়েন্টের আশা করছে হেভিয়ার কাবরেরা শিষ্যরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। ডাকাতির অর্থে মাছের ঘের ও বিলাসবহুল বাড়ি, অবশেষে হত্যা মামলায় গ্রেপ্তার বরগুনার আকন। প্রস্তাবিত বাজেট দুর্নীতিবাজদের লাইসেন্স দেওয়ার আয়োজন, নাগরিক প্ল্যাটফর্মের ব্রিফিংয়ে অভিমত। নয়াদিল্লিতে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার মতবিনিময়, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।